কি ভাবছেন আমি হ্যাকার? হ্যাঁ, হ্যাকার। কিন্তু আমি একজন ইথিক্যাল হ্যাকার। আমি পেনিট্রেশন টেস্টের মাধ্যমে চেক করি আপনার সিস্টেম সুরক্ষিত আছে কিনা। আমাদের লক্ষ্য 41 সালের মধ্যে আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করব, আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। চতুর্থ শিল্প বিপ্লব বিশ্বজুড়ে সৃষ্টি করেছে নতুন এক কর্মক্ষেত্র, যেখানে ডেটা নির্ভর সিদ্ধান্ত আর সুরক্ষিত সাইবার নেটওয়ার্ক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে মানুষ আগামীর প্রযুক্তি নির্ভর সমাজে স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে। আর এই বিশাল কর্মক্ষম জনসংখ্যাকে দক্ষ করে তুলে জনশক্তিতে রূপান্তর করার এখনই সময়। তাই 18 থেকে 35 বছর বয়সী বাংলাদেশিদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বাস্তবায়ন করছে দীক্ষা দক্ষতা উন্নয়নের শিক্ষা অনলাইনে প্রকল্প। নির্মিত হচ্ছে 50টি ই-লার্নিং কোর্স। এই কোর্সগুলির মাধ্যমে সফট স্কিল, কর্পোরেট স্কিল, টেকনোলজি স্কিল এবং ইন্ডাস্ট্রি স্কিল, এই 4টি ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা হবে, যেন তারা শিক্ষাকালীন বা শিক্ষা শেষে দ্রুত কর্মক্ষেত্রে যোগদান করতে পারে অথবা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করতে পারে। সবচেয়ে সহজবোধ্য ভাষায় কম্পিউটার প্রোগ্রামিং শেখার একটি অত্যন্ত জনপ্রিয় শব্দ হলো পাইথন। যারা কর্মক্ষেত্রে সফল ক্যারিয়ার গড়তে চান তাদের জন্যই ডিজাইন থিংকিং অনলাইন কোর্স। এবার আমরা ইফ স্টেটমেন্টের মাধ্যমে লজিক্যাল অপারেটর ব্যবহার করে দেখব আমরা যে সংখ্যাটি ইনপুট নিয়েছি সেটি 90 এর বড় বা সমান কিনা। দীক্ষার মাধ্যমে খুলে যাবে ভিন্ন ধারার শিক্ষার অপার সম্ভাবনার দুয়ার। যাত্রা হলো শুরু এক নতুন দিগন্তে। ডিজিটাল ইন্টারঅ্যাক্টিভ ন্যাক ফর নলেজেবল হিউম্যান অ্যাসেটস, সংক্ষেপে দীক্ষা, আগামী প্রযুক্তি নির্ভর কর্মক্ষেত্রে আধুনিক দক্ষতা সম্পন্ন একটি স্মার্ট প্রজন্ম বিনির্মাণে প্রকল্পটি দেশের 18 থেকে 35 বছর বয়সী শিক্ষার্থীদের জন্য 50টি ই-লার্নিং কোর্স নির্মাণ করছে। নতুন প্রযুক্তির নতুন নতুন দক্ষতা ভিত্তিক দীক্ষার এই কোর্সগুলো আগামীর স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি দীক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ কবির হোসেনকে তার স্বাগত বক্তব্য এবং প্রেজেন্টেশন প্রদানের জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দীক্ষা দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে প্রকল্প কর্তৃক আয়োজিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে সুস্বাগতম। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মশিউর রহমান, সম্মানিত উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়। সম্মানিত অতিথি হিসেবে আমাদের সঙ্গে আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আতাউর রহমান খান, এনডিসি, অতিরিক্ত সচিব, পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগ। আছেন জনাব মোহাম্মদ মামুনুর রশিদ ভূঁইয়া, প্রকল্প পরিচালক এটুআই, এবং এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ শামসুল আরিফিন, সম্মানিত সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এছাড়াও আমাদের সঙ্গে উপস্থিত আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ, ইউজিসি এর সম্মানিত পরিচালকবৃন্দ, ঢাকার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং তাদের প্রতিনিধিবৃন্দ। আছেন শতবর্ষী যে কলেজগুলো রয়েছে আমাদের সারা বাংলাদেশে জুড়ে, সে সকল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং প্রতিনিধিরা লাইভে আমাদের সঙ্গে যুক্ত আছেন টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষবৃন্দরা লাইভে আমাদের সঙ্গে উপস্থিত আছেন। এনএসডি, এনএসটিটিআই এর প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা ইউনিসেফ এর প্রতিনিধি, ডোমেন এক্সপার্ট, প্যাডাগজি এক্সপার্ট, স্ক্রিপ্ট রাইটার বৃন্দ, শিক্ষার্থী এবং অন্যান্য সুধীজন, সবাইকে আবারও সুস্বাগত আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে। স্যার, আজকের দিনটি
আমাদের দীক্ষা প্রকল্পের জন্য অত্যন্ত আনন্দের একটা দিন। স্যার, আমাদের যা কিছু অর্জন তার প্রেরণার বাতি ঘর স্যার আপনি স্বাধীনতা দিয়েছেন, আমরা চেষ্টা করেছি স্যার সেভাবে কাজ করতে। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি এবার দায়িত্ব নেওয়ার পর প্রথম যেদিন অফিস করেন আমাদেরকে 3টি নির্দেশনা দিয়েছিলেন। প্রথমটি ছিল 9টা 5টা অফিস করা, দ্বিতীয়টি ছিল নিষ্ঠার সাথে কাজ করা, আর তৃতীয়টি ছিল পরবর্তী 6 মাস বিদেশ ভ্রমণ না করা। মাননীয় প্রতিমন্ত্রী, আমরা চেষ্টা করেছি এগুলোকে মেনে চলার। প্রিয় সুধী, আপনারা জানেন উপমহাদেশের এই যে শিক্ষার যে জার্নি, সেই জার্নিটি প্রায় 300 বছরের পুরনো, এবং আমাদের যে পাঠদান পদ্ধতি সেটিও 300 বছরের পুরনো। ফলে একটু একটু করে ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে, যেটাকে আমরা এখন বলি স্কিলস গ্যাপ। এবং এই কোভিড পরবর্তী সময় এবং চতুর্থ শিল্প বিপ্লবের কারণে সারা বিশ্বে শিক্ষায় একটা ট্রান্সফরমেশন চলতেছে। আমাদেরও সেই ট্রান্সফরমেশনে যুক্ত হওয়াটা সময়ের দাবি। আমাদের শিক্ষার্থীরা যাতে গ্রাজুয়েশনের পাশাপাশি নিজেরা দক্ষতা অর্জন করে নিজেদেরকে এমপ্লয়েবল করতে পারে, সেজন্যই আমাদের এই দীক্ষা প্রকল্পটি। আমরা আশা করছি দীক্ষা প্রকল্পটি আমাদের শিক্ষার্থীদের এমপ্লয়েবিলিটি নিশ্চিত করতে সাহায্য করবে। মাননীয় মন্ত্রী, আপনি জানেন এই প্রকল্পটির মূল কম্পোনেন্ট হচ্ছে দুটো। প্রথমটি হচ্ছে একটা স্টুডিও নির্মাণ, দ্বিতীয়টি হচ্ছে কন্টেন্ট। আমরা স্টুডিওর কাজ ইতিমধ্যে শেষ করেছি। আমাদের সম্মানিত সচিব স্যারের নির্দেশনা মোতাবেক আমরা ফায়ার সার্ভিসের সহায়তা নিয়েছি, এবং তাদের সহায়তা নিয়ে কিভাবে এটিকে ফায়ার প্রুফ করা যায় আমরা সেই চেষ্টাও করেছি। এটি এখন প্রস্তুত। এবং আরেকটি কম্পোনেন্ট হচ্ছে মাননীয় মন্ত্রী, সেটি হচ্ছে যে কন্টেন্ট নির্মাণ। আমরা শুরুতেই ইন্ডাস্ট্রি এবং একাডেমিকে নিয়ে বসেছি। 4টা থিমেটিক এরিয়া তাদের সামনে আমরা দিয়েছি, এবং সেই থিমেটিক এরিয়া নিয়ে আমাদের ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া আমাদের 200টি কোর্স পরামর্শ দেন। সেখান থেকে আমরা 50টি কোর্সকে আইডেন্টিফাই করি, যেখানে টেকনোলজি ফোকাসড, এবং আমাদের টার্গেট অডিয়েন্স নিয়ার অ্যাবাউট 35 লক্ষ। মাননীয় মন্ত্রী, আজকে যে 20টি কোর্স আমরা ওপেন করতে যাচ্ছি সেগুলোর টাইটেল এরকম: অগমেন্টেড রিয়েলিটি, বিগ ডাটা, অটোমেটেড ফুড প্রসেসিং, ব্লক চেইন, এই ধরনের কোর্স 20টি কোর্স আমরা এখন ওপেন করতে যাচ্ছি। মাননীয় মন্ত্রী, আপনি জানেন যে আপনার সহায়তায় প্রাইমারিতে প্রোগ্রামিংয়ের ধারণা যুক্ত হয়েছে, সেকেন্ডারিতে পাইথন প্রোগ্রামিং যুক্ত হয়েছে, এবং একাদশ দ্বাদশে C++ যুক্ত হতে যাচ্ছে। কিন্তু সেকেন্ডারিতে যে পাইথন প্রোগ্রামিংটি, এটি পড়ানোর মতো যথেষ্ট অভিজ্ঞতা আমাদের শিক্ষকদের নেই। তো সেই জায়গাটিতে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে আমাদের যে পাইথন প্রোগ্রামিং কোর্সটি রয়েছে সেটি যাতে আমরা এমনভাবে ডিজাইন করি যাতে শিক্ষকরাও সেখান থেকে উপকৃত হয়। মাননীয় মন্ত্রী, আপনি জেনে খুশি হবেন, আমাদের প্রথম 3টা মডিউল হচ্ছে শিক্ষকদের জন্য, যাতে করে শিক্ষকরা সেখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হতে পারেন, এবং পরবর্তী 5টা মডিউল হচ্ছে অ্যাডভান্স, অর্থাৎ যারা পাইথন প্রোগ্রামিংয়ে আরও অনেক বেশি অ্যাডভান্স জ্ঞান অর্জন করতে পারে তাদের জন্য। সম্মানিত সুধী, যারা এই কোর্সগুলোতে এনরোল করতে চান তাদের জন্য নির্দেশনা হচ্ছে যে আমাদের ইনভাইটেশন কার্ড এবং ফুড কুপনের পেছনে কিউআর কোড দেওয়া আছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের উদ্বোধনের পর আপনারা ওই কিউআর কোড স্ক্যান করে কোর্সে এনরোল করতে পারবেন। এই কোর্সগুলো তৈরি করার সময় আমরা আমাদের এক্সপার্টদের সহযোগিতা নিয়েছি, যেমন ডোমেন এক্সপার্ট, প্যাডাগজি এক্সপার্ট, স্ক্রিপ্ট রাইটার, ইনস্ট্রাকশনাল ডিজাইনার, তাদের সহায়তা নিয়ে আমরা এই কোর্সগুলোকে ডিজাইন করেছি। পাশাপাশি আমাদের কোর্সগুলোতে কি থাকে, আমাদের কোর্সগুলোতে প্রথমে একটা আউটলাইন, তারপর হচ্ছে একটা প্রোমো। এই প্রোমোর মধ্যে ঢুকেই শিক্ষার্থী জেনে যাবে যে এই কোর্সটি তার প্রয়োজন কিনা, এটি কার জন্য এবং কিভাবে তাকে এমপ্লয়েবিলিটির দিকে নিয়ে যাবে, সেটা প্রোমোতে আমরা দিয়েছি। পাশাপাশি ভিডিও কন্টেন্ট দিয়ে আমরা পুরো কন্টেন্টটাকে তুলে ধরার চেষ্টা করেছি। এরপর যেটি রয়েছে পাঠ সহায়িকা, অ্যাক্টিভিটি, কুইজ, চূড়ান্ত কুইজ, এবং শেষে হচ্ছে কোর্স কমপ্লিশন সার্টিফিকেট। এভাবেই আমরা আমাদের কোর্সগুলোকে সাজিয়েছি। আমাদের কন্টেন্টগুলো কেমন, আমরা কখনো কখনো চেষ্টা করেছি যে 3D এলিমেন্ট ব্যবহার করতে, কখনো বা নাটিকা ড্রামাটাইজের মাধ্যমে উপস্থাপন করতে, কখনো বা আমরা চেষ্টা করেছি যে মিক্স কন্টেন্ট রিয়েলিটি ব্যবহার করতে। স্যার, আপনি জানেন জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আইসিটি ডিভিশন অনেকদিন ধরে একসাথে কাজ করছে, এবং অনেকগুলো কাজ ইতিমধ্যে হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ব্লেন্ডেড এডুকেশন মাস্টার প্ল্যান। আর সর্বশেষ যেটি আমরা করলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহায়তায়, সেটি হচ্ছে দীক্ষা ই লার্নিং কোর্স।
এই কোর্সগুলো তৈরিতে জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদেরকে দারুণভাবে সহায়তা করেছে। আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং স্যারের টিমের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এবং এই কোর্সগুলো নিয়ে স্যারের পরিকল্পনা রয়েছে কীভাবে এগুলোকে ক্রেডিটে ট্রান্সফার করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের জন্য স্যার নিয়ে যাবেন। নিশ্চয়ই স্যারের পরিকল্পনা আমরা স্যারের কাছ থেকে শুনব। স্যার, আপনি জানেন আমাদের আরও কিছু কোর্স চলমান এবং সেগুলো আমরা কাজ করছি এবং আশা করছি আগামী অক্টোবর নাগাদ এগুলোর একটা ভার্সন আমরা পেয়ে যাব। আরেকটা কাজ স্যার আমাদের বাকি আছে, সেটা হচ্ছে ফেসিলিটেশন এবং বুট ক্যাম্প। শুধু তো কোর্সগুলো করলেই হবে না, এগুলো শিক্ষার্থীর কাছে নিয়ে যেতে হবে। সেই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহায়তায় আমরা 9টা শিক্ষা অঞ্চলে 9টা বুট ক্যাম্প করবো, প্রমোশন করব, ফেসিলিটেটর পুল গঠন করবো এবং তাদের দ্বারা হচ্ছে যে কোর্সগুলো আমরা ফেসিলিটেশন করব। এই প্রজেক্ট থেকে আমাদের আসলে প্রত্যাশাটা কি? প্রিয় সুধী, আপনারা জানেন স্কিল গ্যাপ শুধুমাত্র আনএমপ্লয়মেন্টের বেলায় না, আমরা যারা আন্ডার এমপ্লয়মেন্ট তাদেরও স্কিল গ্যাপ আছে। সো আমরা মনে করি এই কোর্সগুলো আমাদের শিক্ষার্থীদের কর্মসংস্থানের পথ দেখাবে, আমরা যারা কর্মরত তাদের স্কিল বৃদ্ধিতে সাহায্য করবে এবং নতুন কর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রকে আইডেন্টিফাই করতে সাহায্য করবে এবং কর্পোরেট সেক্টরে তাদের স্কিল ডেভেলপ করতে সাহায্য করবে। ফাইনালি আমাদের যেটা প্রত্যাশা সেটি হচ্ছে এই যে ভাঙ্গা ব্রিজ যেটি দিয়ে শুরু করেছিলাম, সেখানে হয়তো দীক্ষা এই অনলাইন কোর্সগুলো সেতু বন্ধনে সাহায্য করবে। আমি এখানেই শেষ করব, শুধু কৃতজ্ঞতা জানাবো স্যার। এই কাজ করতে গিয়ে আমরা অন্যান্য প্রজেক্টের সাহায্য নিয়েছি, বিশেষ করে A2I, মোবাইল গেম এবং SRDL, যেখানে আমরা স্যার রেকর্ড করেছি পাইথন প্রোগ্রামটি, সাহায্য নিয়েছি। তাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা কষ্ট করে এসেছেন, আমাকে ধৈর্য ধরে শুনেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ জনাব মোহাম্মদ কবির হোসেন স্যার। অত্যন্ত তথ্য নির্ভর ছিল আপনার এই প্রেজেন্টেশন। একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির স্কিল গ্যাপ বিষয়টি অত্যন্ত পরিষ্কারভাবে উঠে এসেছে এবং গ্যাপটি পূরণ করার একটি নির্দেশনাও আপনার বক্তব্যে প্রতিফলিত হয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয় এবং সম্মানিত অতিথিবৃন্দ, ই লার্নিং শিক্ষা পদ্ধতি অধিকাংশ ক্ষেত্রে ভিডিও কন্টেন্ট নির্ভর হলেও এর সাথে রয়েছে আরও বেশ কিছু অনুষঙ্গ। এর সাথে প্রয়োজন সুলিখিত রিডিং ম্যাটেরিয়াল, উপযুক্ত অ্যাসেসমেন্ট এবং একটি ডাইনামিক ও স্মার্ট লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং এরকম আরও বেশ কিছু খুঁটিনাটি বিষয়। অনুষ্ঠানের এ পর্যায়ে দীক্ষা প্রকল্প নির্মিত কোর্সসমূহের ক্লিপগুলোর সমন্বয়ে একটি প্রদর্শনী এখন আমরা দেখব। আশা করছি আপনারা কন্টেন্টগুলো দেখবেন এবং কোর্স সম্পর্কে ধারণা লাভ করবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা আমাদের পাঠ্যপুস্তকে পাইথন বিষয়বস্তু সম্পর্কে যা আছে সেটি তো জানলাম। আমরা এখন পাইথন প্রোগ্রাম দিয়ে কিভাবে একটি সমস্যার সমাধান করতে হয় সে সম্পর্কে একটি শ্রেণী কার্যক্রমের মাধ্যমে জানবো। চলো তাহলে আমরা আমাদের ক্লাসরুমে যাই। এইখানে 5টা স্টেটমেন্ট আছে, দেখো সবাই। তো এই 5টা স্টেটমেন্ট আমরা কাজগুলো করব। তাহলে আমরা কাজ শুরু করে দেই, যার যার কাজ। সবাই মিলে সব আমরা সমাধান করতে পেরেছি তাহলে? ওকে, থ্যাংক ইউ। দেখি আমরা সামনে আগাই। এ দেখি সবাই কাজ করতে পেরেছি? তাহলে আমরা এখন একজন একজন করে প্রত্যেকের কাজ দেখব। তো আমি সুবর্ণাকে বলবো, সুবর্ণা নিজের কাজটা নিয়ে আমাদের এখানে চলে আসবে। কাজগুলো আমাদেরকে একটু বুঝিয়ে বলো। আজকে আমাদের প্রজেক্টের বিষয়টি ছিল স্টুডেন্ট পারফরমেন্স গ্রেড লেভেল ক্যালকুলেটর। এখানে প্রথমে আমরা স্কোর নামের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং সেখানে আমরা ইনপুট হিসেবে 0 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যা নিতে পারব। ঠিক একইভাবে আমরা এলিপ স্টেটমেন্ট ব্যবহার করে লজিক্যাল অপারেটরের মাধ্যমে দেখব যে যে ইনপুটটি আমি নিচ্ছি সেটি 80 বা 80 এর বড় কিনা। যদি 80 বা 80 এর বড় হয় তবে আমাকে আউটপুট হিসেবে দেখাবে গ্রেড বি, ভেরি গুড। প্রিয় অংশগ্রহণকারী, আমরা আজ আলোচনা করব ব্লকচেইন কি। ব্লকচেইনের প্রত্যেকটি সিঙ্গেল ব্লকে
মূলত তিনটি জিনিস থাকে: ডেটা, হ্যাশ এবং চেইনে তার আগের ব্লকটির হ্যাশ। অর্থাৎ ব্লক চেইনে থাকা প্রত্যেকটি ব্লকে থাকে সেই ব্লকটির নিজস্ব ডেটা, ব্লকটির নিজস্ব হ্যাশ এবং ঠিক তার পেছনে যুক্ত থাকা আগের ব্লকটির হ্যাশ। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদেরকে জানতে হবে কি রোবট কিভাবে কাজ করে, রোবট কিভাবে অপারেট করতে হয়, পাশাপাশি জানতে হবে একটি রোবট কিভাবে বানাতে হয়। একটি রোবট বানাতে গেলে শুধুমাত্র প্রোগ্রামিং, সার্কিট ডিজাইন বা স্ট্রাকচারাল ডিজাইন জানা যথেষ্ট নয়, জানতে হবে কিভাবে এগুলো সমন্বয় করতে হয়। আর এটা শিখাতেই বিখ্যাত দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে প্রকল্পের রোবোটিক্স এবং আইওটি বিষয়ের কোর্স। সমস্যা সর্বত্র, তাই সমাধানও সবার প্রয়োজন। অনেকেই ভাবেন আমি তো ডিজাইনের ছাত্র বা ছাত্রী নই, তাহলে ডিজাইন থিঙ্কিং আমার কোন উপকারে আসবে? শুরুর দিকে ডিজাইন থিঙ্কিং নিয়ে এমন ভুল ধারণা সবারই হতে পারে। আঁকাআঁকি বা ডিজাইন সংক্রান্ত জায়গা থেকে ডিজাইন থিঙ্কিং ব্যাপারটি আসেনি, এসেছে সমানুভূতির সাথে আইডিয়া অন্বেষণ করে বারবার চেষ্টার মাধ্যমে লক্ষ্য অর্জনের ধারণা থেকে। আসলে এটি একটি মনোভঙ্গি। মূল কথা হলো আমাদের চিন্তাগুলোকে এমনভাবে ডিজাইন করা যেন তা মানুষের জন্য সৃষ্টিশীল সমাধান তৈরি করতে পারে। আপনার জন্য অপেক্ষা করছিলাম। দেখুন, আমরা তো আসলে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের প্রোডাক্ট রপ্তানি করে থাকি। তো এক এক দেশের মানুষের পোশাকের চাহিদা, পছন্দ, রুচি এক এক রকম, অভ্যাসও এক এক রকম। তো আমি ইউরোপীয় ভোক্তাদের চাহিদা সম্পর্কে, তাদের পোশাকের রুচি সম্পর্কে একটু ভালো করে বুঝতে চাচ্ছি। আপনাদের প্রতিষ্ঠান তো বিগ ডেটা নিয়ে কাজ করে, তো সেক্ষেত্রে আমি কি করে ভিন্ন ভিন্ন দেশের মানুষের পোশাকের পছন্দ এগুলো বিগ ডেটা ব্যবহার করে বুঝতে পারবো? দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার সাথে জড়িত বিষয়গুলোর তাৎপর্য মানুষ বুঝতে পারলেই তারা সবচেয়ে বেশি অবদান রাখতে সক্ষম হবে। দুর্যোগপূর্ণ এলাকায় কমিউনিটি পর্যায়ে বিভিন্ন মিডিয়ার প্রচার, জনসভা, উঠান বৈঠক, সামাজিক সচেতনতামূলক কর্মসূচি, পালাগানের আয়োজন ইত্যাদির মাধ্যমে জনগণের সচেতনতা তৈরি করা যেতে পারে। আসুন আমরা এখন একটি পালা গান শুনি। আল্লাহর নামে শুরু করলাম, ভগবানের কৃপা, সুখ দুঃখের গান শোনামো, দোয়া করবেন সবাই। বসত বাড়ি জমি জিরাত সবই গেছে বানে, লড়াই কইরা বাইচা আসি নিজ মাতৃভূমে, হে নিজ মাতৃভূমে। বসত বাড়ি জমি জিরাত সবই গেছে বানে, লড়াই কইরা বাইচা আসি নিজ মাতৃভূমে, হে নিজ মাতৃভূমে। রিলিফ নিয়া বাঁচতে না চাই, নিজের আয়ে খাইতে চাই, রিলিফ নিয়া বাঁচতে না চাই, নিজের আয়ে খাইতে চাই। ঈদ পূজায় আনন্দ নিয়া বাঁচার মতো বাঁচতে চাই। দেশ বিদেশের মানসে এই ঝড় তুফানের সুন্দর সুন্দর নাম দেয়, আইলা, নার্গিস, সিডোর, আমপান আরো কত কি। কিন্তু একবার ভাবেন, এই পৃথিবীর ক্ষতি করছে কেডা? ধনী দেশের মানসে। তারাই বাতাসে কার্বন ছাড়তাছে, পৃথিবী গরম করতাছে। তারা হন ট্যাক্স দেও, গরিব দেশের মানুষ বাঁচাক। সরকার বাহাদুর জলবায়ু স্মার্ট অর্থনীতির ঘোষণা দিছে। এখন আমরা এলাকার মানুষ, প্রশাসন, সরকার সবাই মিলা মোকাবেলা করতে হবে এই ঝড় ঝঞ্ঝা। তাহলে টিম মানে কি? তার মানে হচ্ছে আমরা একসাথে আছি, আমরা একসাথে শিখছি, আমরা একসাথে কাজটাকে অ্যারেঞ্জ করছি, আমাদের মাইন্ডসেটটা অ্যালাইনড। আদারওয়াইজ আমরা কিন্তু আসলে টিম হিসেবে কাজ করছি না। আমরা যখন একসাথে হই তখন গ্রুপ থেকে টিমের যে আলাদা ক্যারেক্টারিস্টিক্সগুলি আছে সেটার উপরে আমরা ফোকাস করব। মূল যে পার্থক্যটা একটা গ্রুপ এবং টিমের মধ্যে থাকে সেটা হচ্ছে কমন অবজেক্টিভ। সো আমরা দেখেছি যে মেসি ইজ আ ভেরি গুড ফুটবল প্লেয়ার, কিন্তু সামহাও আর্জেন্টিনা
ওয়ার্ল্ড কাপ জিততে পারছিল না। সো কি হচ্ছিল, এখানে গ্রুপ ফরমেশন হয়েছিল কিন্তু টিম ফরমেশন হয়নি, তাদের একই ধরনের অবজেক্টিভ হয়নি। কিন্তু এবার কিন্তু তারা বুঝতে পেরেছে কিরে আগুলা পরিষ্কার হয়েছে, একটু হাতটা চালায় কাজ করতে পারছ না? আরে কাটতেছি তো আব্বা। দাদু দাদু ওই যে দেখো আখের জুস, আমি আখের জুস খাবো। না দাদু ভাই, এই জুস স্বাস্থ্যকর নয়। দেখো কেমন ধুলোবালির মধ্যে নোংরা পরিবেশে জুস বানাচ্ছে, মাছি উঠছে। এই যে শোনো, তুমি যে খোলা জায়গায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে আখের জুস বানাচ্ছ, এই জুস খেয়ে তো যে কেউ অসুস্থ হয়ে যাবে। কি যে কোন কাকা, এইটা কি 5 স্টার হোটেল পাইছেন? এই ব্যবসার সিস্টেমই। তুমি চাইলে ক্ষুদ্র ঋণ নিয়ে অটোমেটিক জুসার মেশিন কিনে ছোট্ট একটা স্বাস্থ্যসম্মত জুসের দোকান দিতে পারো। কাকাই তো ঠিকই কইছে, তো এইভাবে তো ভাইবে দেখি না। আব্বা আমি স্কুলে যাই। দেখো মামুন, দিদার আজকে সমাজের রোল মডেল। তুমি একজন শিক্ষিত ছেলে, এভাবে বেকার বসে না থেকে তোমার আগ্রহের বিষয় নিয়ে দীক্ষার অনলাইন কোর্স করে কাজে নেমে পড়তে পারো, নিজেকে স্বাবলম্বী করতে পারো। চাচা, আপনি আমাকে আলোর পথ দেখালেন। আজই আমি দীক্ষার অনলাইন কোর্স শুরু করব। আমরা এতক্ষণ ফল প্রক্রিয়াকরণের বিভিন্ন ধরন সম্পর্কে জানলাম এবং একটি অ্যানিমেশন দেখলাম। চলুন আমরা এই ক্ষেত্রে কর্মরত একজন সফল নারী সহকর্মীর গল্প শুনি। আমার নাম রুকসানা আক্তার রিয়া, এখানে গেস্ট সার্ভিস এজেন্ট হিসেবে কাজ করছি রেনেসান্স ঢাকা গুলশান হোটেলে। পাশাপাশি আমি পড়াশোনা করছি, আমি অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সোসিওলজি ডিপার্টমেন্ট। তো আমি চিন্তা করলাম যে আমি পড়াশোনা যেহেতু করছি, পাশাপাশি যে কোনো একটা কিছু করা যায়। অনলাইনে সোশ্যাল মিডিয়াতে দেখি যে ওনারা ভর্তি করছেন শর্ট কোর্সের স্টুডেন্ট ফ্রন্ট অফিসে। সুপ্রিয় সুধী, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে কন্টেন্টগুলো দেখার জন্য। এই কোর্সগুলো শিক্ষার্থীদের জন্য সম্ভাবনার নতুন এক দ্বার উন্মোচন করবে বলে আমরা বিশ্বাস করি। দীক্ষা প্রকল্পের সাথে নিবিড়ভাবে কাজ করে চলেছে A2I প্রকল্প। প্রকল্পের শুরুর দিক থেকেই A2I সার্বক্ষণিক সহায়তা দিয়ে আসছে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ মামুনুর রশিদ ভূঁইয়া, প্রকল্প পরিচালক, অতিরিক্ত সচিব A2I, আমি স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি তার বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। দীক্ষা প্রকল্প কর্তৃক তৈরিকৃত 20টি কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জনাব মোহাম্মদ শামসুল আরেফিন স্যার, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মশিউর রহমান, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়। অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আতাউর রহমান খান, এনডিসি, অতিরিক্ত সচিব পরিকল্পনা ও উন্নয়ন, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ। উপস্থিত আছেন সম্মানিত প্রকল্প পরিচালক দীক্ষা জনাব মোহাম্মদ কবির হোসেন। সম্মানিত উপস্থিতি যারা অনলাইনে এবং অফলাইনে আজকে এখানে যুক্ত আছেন, সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব এবং শুভ সকাল। আমি শুরুতেই একটা বিষয় আমার কাছে মনে হয়েছে, আমি এই প্রকল্পটির নাম আমার কাছে মনে হয়েছে দারুণ একটা ব্যাপার, সেলফ এক্সপ্লেনেটরি। আমি যদি প্রকল্পের নামটা এইভাবে বলি যে দীক্ষা দক্ষতা উন্নয়নের শিক্ষা, কিভাবে অনলাইনে, একবারে স্যার মানে এত ছন্দময় এবং এত চমৎকার টোটাল বিষয়টা বলে দেয়া আছে। সো আজকে আমি সম্মানিত প্রকল্প পরিচালককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এই মহতি কাজের সাথে A2I কে সম্পৃক্ত করার জন্য। A2I শুরু থেকে এই কার্যক্রমের সাথে ছিল
এবং আরেকটি ঘটনা ঘটেছে স্যার এই কার্যক্রমের মধ্যে। আপনি স্যার সবসময় যেই কথাটি বলে থাকেন যে কোলাবোরেটিভ অ্যাপ্রোচ এবং সমন্বিত অ্যাপ্রোচ। দীক্ষা কোর্সগুলো তৈরি করেছে, এটুআই দিয়েছে প্ল্যাটফর্ম, এটুআইয়ের মুক্ত পার্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে আসলে এই কোর্সগুলো আমরা সবার কাছে নিয়ে যাব। সো এই অ্যাটিটিউড এবং এই স্পিরিট আসলে আমাদেরকে আগামী দিনে সামনে নিয়ে যাবে। বর্তমান সরকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে নির্বাচনে ইশতেহার দিয়েছিল তার মূল প্রতিপাদ্য ছিল উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান। এখন প্রশ্ন হলো যে কর্মসংস্থান কিভাবে বাড়বে? আজকে কর্মসংস্থান যেন বৃদ্ধি পায় এর জন্যই এই সময় উপযোগী আসলে এই কোর্সগুলো তৈরি করা হয়েছে। এবং আমি যতটুকু জেনেছি আরও 30টি কোর্স আমরা খুব সহসাই তৈরি করতে যাচ্ছি, এবং সবগুলো কোর্স নিয়ে যখন আমরা এগিয়ে যেতে পারবো আসলে তখনই সেই দক্ষতার ওই জায়গাটাতে আমরা সত্যিকার অর্থে কিছু কাজ করতে পারবো বলে আমার কাছে মনে হয়। তো এখানে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে যে আমরা কোর্স তৈরি করলাম, করে রেখে দিলাম, এটা আসলে কাজ করবে না। আজকে আমাদের সম্মানিত উপাচার্য মহোদয় আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের, এবং আমরা এটুআই থেকেও আশ্বাস দিতে চাই যে এই কোর্সগুলোর বহুল প্রচার করতে হবে। এই কোর্সগুলো যদি আমরা যাদের জন্য তৈরি করা হয়েছে তাদের কাছে যদি আমরা নিয়ে যেতে না পারি আসলে এই কোর্সগুলো কোনো কাজে লাগবে না। সো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে আমাদের কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের রূপকল্প দিয়েছেন। আমরা সবাই কমিটেড 2041 সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করব। স্মার্ট বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী 4টি স্তম্ভ আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে অন্যতম স্তম্ভ হলো স্মার্ট নাগরিক। এবং স্মার্ট নাগরিকের যে কতগুলো বৈশিষ্ট্য মাননীয় প্রধানমন্ত্রী ঠিক করে দিয়েছেন এর মধ্যে অন্যতম হলো যে স্মার্ট নাগরিক হবে দক্ষ। সো আমরা দক্ষতা নিয়ে এগিয়ে যাচ্ছি। এই দক্ষ নাগরিকগণই একদিন আসলে আমাদেরকে নিয়ে যাবে স্মার্ট বাংলাদেশের স্বপ্নীল বন্দরে। সেই দিন বেশি দূরে নয়। আজ লক্ষ প্রাণীর উচ্ছ্বাসে নতুন দিনের স্বপ্ন হাসে, চলো এগিয়ে হাত ছানি দেয় সোনালী স্বপ্নের দেশ। আগামীর বাংলাদেশ আমার বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার সুচিন্তিত মতামত এবং উৎসাহ আমাদের অনুপ্রেরণা সবসময় যোগাবে। এবার অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা এমন একজন ব্যক্তিত্বের কথা শুনব যিনি এই প্রকল্পের খুঁটিনাটি দেখে থাকেন। তার কাছ থেকে আমরা সব সময় অনুপ্রেরণা পাই, যার দরজা আমাদের জন্য সব সময় খোলা। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ আতাউর রহমান খান এনডিসি। স্যারকে অনুরোধ করছি তার বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ সঞ্চালককে খুব সুন্দর করে অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য। দীক্ষা দক্ষতা উন্নয়নের শিক্ষা অনলাইনে প্রকল্প কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব শামসুল আরেফিন স্যার, অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি স্যার, অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মশিউর রহমান, মঞ্চে উপবিষ্ট আছেন এটুআই প্রকল্পের আমার সহকর্মী জনাব মোহাম্মদ মামুনুর রশিদ ভুইয়া, মঞ্চে উপবিষ্ট আছেন প্রকল্পের প্রকল্প পরিচালক কবির হোসেন, আমাদের সঙ্গে সামনে আছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এক্সিকিউটিভ ডাইরেক্টর রঞ্জিত স্যার, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ম্যানেজিং ডাইরেক্টর, আমাদের আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব সহ সকল স্তরের কর্মকর্তা বৃন্দ। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ প্ল্যানিং কমিশনের অতিরিক্ত সচিব, আমাদের সেক্টর যিনি দেখেন আমার সহকর্মী পাহারা শাম্মী, উপস্থিত আছেন আইএমইডি, উপস্থিত আছেন আমাদের বিভিন্ন বিভাগ দপ্তর থেকে যারা আমাদের এই প্রকল্পের কাজের সঙ্গে সংশ্লিষ্ট সংযুক্ত থাকেন সবসময়, সেই সম্মানিত প্রতিনিধিবৃন্দ। অনলাইনে যুক্ত আছেন বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ, এখানে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, উপস্থিত আছেন ইন্ডাস্ট্রি প্রতিনিধি, লাইভে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ,
ভদ্রমহিলা ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আমার বক্তব্যের শুরুতেই স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জাতি গঠনের দর্শনের নির্দেশনার মাধ্যমে বাংলাদেশের সকল সেক্টরে আমরা উত্তরোত্তর অভূতপূর্ব উন্নয়ন সাধন করছি। শ্রদ্ধেয় সুধী, আমি এই বিভাগে যোগদান করেছি 1 জানুয়ারি 2023। আমি এই ডিভিশনে যোগদান করার পর থেকেই এই ডিভিশনের উন্নয়ন কিছু উন্নয়ন প্রকল্পের নাম আমার খুব ভালো লেগেছে। সেই আগ্রহ জাগানিয়া প্রকল্পগুলোর মধ্যে একটি হলো দীক্ষা প্রকল্প। দীক্ষা প্রকল্পের নাম নিয়ে ইতিমধ্যে আমার সহকর্মী আমার বন্ধু মামুন বলে গেছেন, কিন্তু একটা বিষয় আমি শুধু তার সঙ্গে অ্যাড করব যে এই প্রকল্পটির পুরো নাম হলো ডিজিটাল ইন্টারেক্টিভ নেক ফর নলেজেবল হিউম্যান অ্যাসেটস। বেসিক্যালি এই সুন্দর নামটা থেকেই আমি এই প্রকল্পটি সম্পর্কে সত্যিকার অর্থে জানতে আগ্রহ বোধ করি। আমার প্রকল্প পরিচালককে আমি বলেছি যে আমি জানতে চাই কন্টেন্টগুলো কী। আমরা ইতিমধ্যে জেনেছি যে এই প্রকল্পের আওতায় 50টি ই-লার্নিং কন্টেন্ট তৈরি করা হবে। আমরা ইতিমধ্যে 25টি কন্টেন্ট তৈরি করেছি। আজকে মাননীয় প্রধান অতিথি 20টি কন্টেন্ট সবার জন্য উন্মুক্ত করবেন। সেই কন্টেন্টগুলো আমরা এখানে দেখেছি, কিন্তু আমি নিজে 3 থেকে 4টি কন্টেন্ট খুব ডিটেলভাবে দেখেছি যা আমার ইন্টারেস্ট আছে। সে লিডারশিপ, প্রকিউরমেন্ট, কিছু ডাটা সায়েন্স, এই বিষয়গুলো আমি দেখেছি যে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের কিছু মতামত আছে, বাট আমার কাছে মনে হয়েছে এই ই-লার্নিং প্ল্যাটফর্মে এই কন্টেন্টগুলো মানসম্মত এবং এই কন্টেন্টগুলোর মধ্যে অডিও এবং ভিজুয়ালের সম্মিলন ঘটেছে, যদিও এখানে কিছু কাজ করার সুযোগ আমাদের হয়তো এখনও থাকবে। কিন্তু যেই একটা বিষয়ের উপর আমি এখন গুরুত্ব দিতে চাই সেটা হলো যে আজকে যখন এই কন্টেন্টগুলো উন্মুক্ত হবে তখন থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রাজুয়েট শিক্ষিত তরুণ তরুণী, আমরা যারা প্রফেশনাল, যারা কর্পোরেট সেক্টরে আছে, সবাই এই কন্টেন্টগুলো দেখতে পারবেন, পড়তে পারবেন, উপকৃত হবেন। কিন্তু একটা বিষয় হলো যে এই কন্টেন্টগুলো তৈরি করেই কি আমরা শেষ হয়ে যাব? মামুন কিছু ইন্ডিকেশনস দিয়েছে। আমার কথা হলো যে এই মুক্ত পাঠে আমরা উন্মুক্ত করব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের উন্মুক্ত করব, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উন্মুক্ত করব, বিভিন্ন প্ল্যাটফর্মে কন্টেন্টগুলো থাকবে। কিন্তু এই কন্টেন্টগুলোর প্রমোশন, এই কন্টেন্টগুলোর প্রচার, কন্টেন্টগুলোর প্রসার এবং এই কন্টেন্টগুলোর সঙ্গে স্টেক হোল্ডার এনগেজমেন্ট, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সেই স্টেক হোল্ডার এনগেজমেন্ট যাতে খুব ভালোভাবে হয়, সেই জন্যই আমাদের মাননীয় প্রতিমন্ত্রী নির্দেশনায় আমরা আজ সবাইকে অবহিত করে আজকে এই শুভ উদ্বোধন করতে যাচ্ছি। কেননা যে জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন তাদের সার্বিক সহযোগিতা ব্যতীত আমার মনে হয় যে, আমি স্বীকার করছি যে আমার মনে হয় আমাদের সেই কন্টেন্টগুলো পুরোপুরি কার্যকর আমরা সেভাবে করতে পারবো না। আর দুইটা বিষয় বলবো, দুইটা বিষয় মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন, আর সেই কথাগুলো আমাদের মাননীয় প্রতিমন্ত্রী আমাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা প্রকল্প গ্রহণের পূর্বে আমাদেরকে নির্দেশনা দিয়ে থাকেন। একটা হলো রেট অন ইনভেস্টমেন্ট এবং সিটিজেন এনগেজমেন্ট, সিটিজেন বেনিফিট। যদি আমাদের কন্টেন্টগুলো আমরা সবাইকে নিয়ে কার্যকরভাবে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই আইসিটি বিভাগের ইনভেস্টমেন্ট থেকে আমরা রিটার্ন পাবো, আমাদের রেট অন ইনভেস্টমেন্ট আমাদের অ্যাচিভ হবে। এবং যদি আমরা জানি যে আমাদের সার্টিফিকেটধারী, আমাদের শিক্ষিত তরুণ তরুণীদের চাকরি ক্ষেত্রের যোগ্যতা বিভিন্নভাবে আমাদের কিছু সমালোচনা রয়েছে, এবং বিবিএস বলছে ইদানিং যে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে শিক্ষিত তরুণ তরুণীরাই কিন্তু বেকার বেশি, এবং এই ট্রেন্ডটা ভালো না। কাজে সেই শিক্ষিত তরুণ তরুণীদেরকে যদি আমরা কর্মক্ষেত্রে আনতে পারি, আত্মকর্মসংস্থানের জন্য উদ্বুদ্ধ করতে আপনাদের পরামর্শ হয়তো আমরা গ্রহণ করার সুযোগ থাকবে। কাজে আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনবো, আমাদের অনুষ্ঠানের সভাপতির বক্তব্য শুনবো। আমি এখানেই শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।
অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার সর্বাত্মক সহযোগিতায় দীক্ষা প্রকল্প তার লক্ষ্য পূরণে সক্ষম হবে, এই প্রত্যাশা আমাদের সকলের। দেশের অন্যতম বৃহৎ শিক্ষায়তন জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আমাদের দৃঢ় বিশ্বাস দীক্ষা প্রকল্পের কোর্সগুলোর সর্বাধিক সুবিধাভোগী হবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ পর্যায়ে আমি দীক্ষা দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে প্রকল্প নির্মিত কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ মশিউর রহমান, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়, আমি স্যারকে অনুরোধ করব তার বক্তব্য প্রদানের জন্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক আয়োজিত আজকের দীক্ষা দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে শীর্ষক প্রকল্পের 20টি কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান। এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মানিত সচিব সভাপতিত্ব করছেন। আজকের আয়োজনের যিনি প্রধান অতিথি জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি মহোদয়, মাননীয় প্রতিমন্ত্রী, ব্যক্তিগতভাবে তিনি আমার খুব পছন্দের একজন মানুষ, এ কারণে যে এই মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকে তার মধ্যে যে কর্মোদ্যম আমি দেখি, যে সৃজনশীলতা দেখি, চ্যালেঞ্জ গ্রহণের যে দৃঢ়তা দেখি, সেটি নিশ্চয়ই প্রশংসনীয়। আয়োজনের সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সাংবাদিক বন্ধুরা, আজকের আয়োজনের বহু দিক আছে, আলোচনা করলে হয়তোবা বিস্তৃত করা যায়। মাননীয় প্রধান অতিথি মূল আলোচনাগুলো তুলে ধরবেন। আমি যদি এভাবে বলি যে এত চমৎকার একটি আয়োজনে কিছুটা দুঃখ পরিতাপ আছে, কিছুটা মনোবেদনা আছে। মনোবেদনা এই কারণে যে এত সুন্দর একটি আয়োজন, স্মার্ট বাংলাদেশের যে ভিশন, যে মিশন বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নিয়েছেন, একটি দর্শন নিয়ে এগোচ্ছেন। আজকে প্রত্যেকেই বাসা থেকে যখন বেরিয়েছেন, একটি অপ্রত্যাশিত শব্দকে সামনে নিয়ে আমাদেরই তরুণ প্রজন্ম, আমি জানি না কতটা জ্ঞাতভাবে কতটা অবচেতন মনে যেসব শব্দের ব্যবহার করে, কমপ্লিট শাটডাউন ইত্যাদি শব্দ ব্যবহার করে আমাদের যেই ভিশনটি নিয়ে এগোতে চাই সেটিতে কিছুটা বিঘ্ন ঘটানো কতটা যৌক্তিক হচ্ছে। কথাটি এই কারণে বললাম যে মেধাবী তরুণ আজ যে জায়গায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে, যৌক্তিক দাবি তুলছে, এর কোনোটির সঙ্গে আমি ব্যক্তিগতভাবে দ্বিমত করি না। কিন্তু সেই তরুণ সে কি জানে যে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তার নিজের স্কিলটা বাড়ানো? সে কি জানে যে তার প্রতিযোগিতা শুধু বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের অল্প কয়েকটি চাকরি না? যে তরুণ আজকে স্লোগান দিচ্ছে এবং যেই স্লোগানে 6টি তাজা প্রাণ, যে পরিবারগুলো সেই প্রাণ হারালো, এই আন্দোলন হয়তো একসময় থেমে যাবে, স্তিমিত হবে, কিন্তু যে 6টি পরিবার, যে মা বাবা তার প্রিয় সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠালো, সে যে কফিন হয়ে তার কাছে ফিরে গেল, স্লোগান কি তার উত্তর দিবে? আমাদের এখন এই মুহূর্তে প্রয়োজনটা কি? আমাদের সন্তানদের জন্য গোটা বিশ্ব উন্মুক্ত হয়েছে। আমরা আমাদের কম শিক্ষিত লোক মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত যে রেমিটেন্স পাঠায়, এটি বাস্তবতা, এটি প্রমাণিত। আমরা চাই যেই কম যোগ্যতা, দক্ষতা, কম দীক্ষা, কম শিক্ষা নিয়ে যে নাগরিক মধ্যপ্রাচ্যে বা ইউরোপে গেল, সেই অবস্থাটার পরিবর্তনের ভিশনটা সিটিজেনকে স্মার্ট করা। সেই স্মার্ট সিটিজেন সে যখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে, সে যেন কম পয়সার বেতনটি, চাকরিটি না করে দক্ষতা ভিত্তিক কাজে নিজেকে সম্পৃক্ত করে মাথা উঁচু করে বাংলাদেশের পতাকাটা ধারণ করবে
আর তার মেধার স্বাক্ষর রাখবে বিশ্বব্যাপী, সেটি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের ভিশন। সে নিজেকে যদি দক্ষ করে তোলে, সে নিজেকে যখন মেধাবী দাবি করে, তার মেধাকে আমিও অভিনন্দন এবং স্যালুট জানাই। কিন্তু সেই মেধার সঙ্গে যদি দক্ষতা, তার স্কিলটির সংযোজন না ঘটে, তার প্রতিযোগী তো তার পাশের বন্ধু না, তার প্রতিযোগিতা বিশ্বের অন্য জায়গায় যে তরুণ, তার বয়সের যে তরুণ নিজেকে প্রস্তুত করছে, বিশ্ববাজারে তাকে তার সঙ্গে কম্পিট করতে হবে। সেটি কি যে বাস্তবতায় আজ করতে চায়, অথবা যারা তাদেরকে ব্যবহার করছে, তার মধ্য দিয়ে ঠিক 4 বছরের একটি কোর্সের যে সময়, সেই সময়ে প্রতিটি মুহূর্ত যদি আমার এই মেধাবী শিক্ষার্থীটি কাজে লাগায়, তার স্কিলটি বাড়ায়, তাহলে আমি মনে করি এই স্বল্প সংখ্যক চাকরির কোটা নয়, আমি তো অবশ্যই চাইব আমাদের মেধাবী সন্তানরা প্রত্যেকে যার যার যোগ্যতার জায়গায় পৌঁছক। আবার একই সঙ্গে আমরা আজকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ধনবান পুঁজিবাদী রাষ্ট্র দেখি, যে রাষ্ট্রগুলো ইনক্লুসিভ হয়নি, যে রাষ্ট্রগুলো তার মার্জিনালাইজড পপুলেশনকে টেনে তুলতে পারেনি, সেই রাষ্ট্রগুলোর বিপাক আজকে দেখি। যদি এমনটি হয় যে ইনক্লুসিভ অ্যাপ্রোচ ছাড়া সব কিছু হতো, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তো এইসব জায়গায় সব কিছুতে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। তাহলে তার স্কুলের একজন শিক্ষার্থী অন্যজন শিক্ষার্থীকে গুলি করে একসঙ্গে কয়েকজনকে হত্যা করছে কেন? কোনো একটা জায়গায় ইনক্লুসিভ অ্যাপ্রোচটি ফেইল করছে। আমাদের সরকারের, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যার যে ভিশন, তিনি নিজে হিজড়া সম্প্রদায়ের কথা নিজে বলেন, টেনে তুলতে হবে, বেদেকে টেনে তুলতে হবে, প্রান্তিককে টেনে তুলতে হবে, আদিবাসী পাহাড়িকে টেনে তুলতে হবে। আবার অপরদিকে এই রাষ্ট্র সৃষ্টি বিপ্লবে যে অবদান রেখেছে মুক্তিযোদ্ধা, তাকে শ্রদ্ধা এবং সম্মান জানাতে হবে। সে কারণে একটা ইনক্লুসিভ অ্যাপ্রোচ, যে পিছিয়ে পড়া, যে অনগ্রসর, তাকে বিশেষ সুবিধা দিয়ে তারপরে মেইন স্ট্রিম করা, এই যে ভিশন, এর মধ্যে তো বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানোর প্রকল্প। তুমি কার কথায়, কার প্রয়োজনায় বিপথে যাচ্ছ? এই ইনক্লুসিভ অ্যাপ্রোচ যদি কাজ না করে, তাহলে হয়তোবা মেধার কথা বলে তুমি নিজে একটি জায়গা করতে পারলে, কিন্তু যে পিছিয়ে পড়া, যে অনগ্রসর, যার জন্য সুবিধা সৃষ্টি করা দরকার, তার জন্য আমরা কি ভাবলাম? আমি যদি বলি আমি শিক্ষক হিসেবে অনেক বেশি প্রিভিলেজড, আমি যদি বলি আমি বুয়েটে পড়ছি, ঢাকা মেডিকেলে পড়ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছি, সে কিছুটা প্রিভিলেজড আমার কলেজের শিক্ষার্থীর সঙ্গে, তাহলে সে যে পিছিয়ে পড়া, তার পেছনে যে সরকারের কম খরচ হচ্ছে, সেখানে কি আমরা নজর দিব না? তাকে কি বিশেষ সুবিধা দিয়ে টেনে তুলতে হবে না? না হয়তো তোমার ওই বয়সের আরেকজন তরুণের একই অধিকার আছে তোমার মতো করে বড় হবার। সে তো শুধুমাত্র মেধার কথা বলে আমরা কি সব বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত কোটা আমরা কি আসন দিতে পারি? যাকে না পাচ্ছে সেই তো কলেজে যাচ্ছে, আমি কি তাকে টেনে তুলবো না? এই জায়গাটিতে আমরা যে ভুল করছি, এবং সেই ভুলের মাসুল যদি দিতে হয়, আমার ধারণা তাহলে আমাদের অনেক দর্শন, আমাদের অনেক চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আনতে হবে। সেটি সাংঘর্ষিক, সেটি সংবিধানের সঙ্গে যায় না, সেটিকে আমরা অবশ্যই সমন্বয় রাখতে চাইব। আমি কথা বাড়াবো না। আপনারা যে উদ্যোগ, বিশেষ করে মন্ত্রণালয় যে উদ্যোগ নিয়েছেন, অসাধারণ এই উদ্যোগ, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি। আমার খুব অল্প সময়ের যে অভিজ্ঞতাগুলো হয়েছে, একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষক প্রশিক্ষণ করতাম আমাদের ক্যাম্পাসে, মাত্র 160 জন শিক্ষককে আমরা সামনাসামনি যেই ফেস টু ফেস যেই টিচার্স ট্রেনিং হয়, সেটি আমরা করতে পারতাম। কোভিড আমাদেরকে স্তব্ধ করে দিয়েছিল, আমরা সেই প্রোগ্রামটি চালাতে পারিনি, বন্ধ করতে হয়েছে। ঠিক 2 থেকে 2.5 মাসের মধ্যে আমরা যখন অনলাইনে প্রোগ্রাম শুরু করি, টিচার্স ট্রেনিং, আমাকে অনেকে বলেছে অনলাইনে কখনোই ট্রেনিং হবে না। বিশ্বাস করুন, আমাদের প্রিয় শিক্ষকরা, শ্রদ্ধেয় শিক্ষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনলাইনে কাজ করেছে। সন্ধ্যার সময় আমি ফিডব্যাক নিয়েছি, সে সময়ও তার মধ্যে উৎসাহের ভাটা নেই, কেননা সে তো সারা জীবনে ভালো ট্রেনিং পায়নি। অনলাইনে সে যখন ট্রেনিং পেয়েছে, সকালে যে মুখটি তার ক্যামেরা অন করেছে, সন্ধ্যা পর্যন্ত সে ক্যামেরা অন করে থেকে প্রত্যেকটি প্রশিক্ষণ অত্যন্ত কষ্ট করে নিয়েছে। এর মানে বাংলাদেশকে, বাঙালিকে নতুন যা কিছু দেয় সে গ্রহণ করতে চায়।
মার্কিন যুক্তরাষ্ট্র যখন কোভিডের ভ্যাকসিন না নেওয়ার স্লোগান দিয়েছে, আমাদের এই স্বল্প শিক্ষিত, কম শিক্ষিত, সচেতন মানুষগুলো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যাকসিন নিয়েছে। নতুনকে স্বাগত জানার সংস্কৃতি আমাদের মধ্যে আছে। আমরা শুধু তাই নয়, টিচার্স ট্রেনিংয়ে আমরা যখন আইসিটি এবং প্যাডাগজি এই দুটো বিষয় অ্যাড করেছি, আমি দেখেছি কি ভীষণ উৎসাহ। এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিআইএম, মুন্সিগঞ্জ, গজারিয়া, মানিকগঞ্জ সহ অনেকগুলো ভেন্যুতে টিচার্স ট্রেনিং চলছে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায়। আমরা ডিসেম্বরের মধ্যে 10,000 শিক্ষককে সম্পূর্ণ প্রশিক্ষণ দিয়ে আইসিটি এবং প্যাডাগজিতে সক্ষম করে তুলতে পারবো, যারা আবার কলেজ ভিত্তিক মাস্টার ট্রেনার হয়ে ইন হাউস টিচার্স ট্রেনিং করাবেন। এই কাজগুলোর মধ্য দিয়ে আমরা দেখছি যে অনলাইন এডুকেশন মানুষ গ্রহণ করছে, এবং আপনারা যে কথাটি বারংবার বলছেন যে এই সেবাটা নেবে তার কাছে পৌঁছতে হবে। নিঃসন্দেহে আমাদের এই নতুন ধারণাগুলো, যে বিষয়গুলো কন্টেন্ট নিয়ে আপনারা কাজ করছেন, আরও গভীরে ঢুকে আমরা এই কন্টেন্টগুলোকে যদি দিতে পারি, জাতীয় বিশ্ববিদ্যালয় ব্লেন্ডেড অ্যাপ্রোচ, অনলাইন এডুকেশন, এবং আমরা যে ইতিমধ্যে 19টি শর্ট কোর্স নিজেরাও করেছি, আমরা সেগুলো সব কোর্সগুলোকে, এই শর্ট কোর্সগুলোকে আমরা এমবেডেড করে দেব। প্রত্যেকটা আমাদের ডিন কারিকুলাম এখানে আছে, আমরা সেটি নিয়ে কাজ করছি। 12টা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম চালু করেছি, তার মধ্যে উৎসাহ আছে। তদুপরি এই দৃষ্টির জন্য আমাদের করবার আরও বহু কিছু বাকি আছে। আমাদের প্রত্যেকটি সন্তানকে দক্ষ, যোগ্য বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার অভিপ্রায়ে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। বঙ্গবন্ধুর কন্যা, আমাদের প্রিয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নিরলস যে পরিশ্রম করছে, তার চোখে মুখে অভিব্যক্তিতে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ আমার শপথ, এবং তিনি তার দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করেন। যত প্রতিবন্ধকতাই থাকুক, আমরা মনে করি আমাদের এই প্রিয় বাংলাদেশ, যা 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে 2 লক্ষ মা বোন নির্যাতন সয়ে সয়ে যে প্রিয় দেশমাতৃকার মানচিত্র এঁকেছে, সেই দেশের প্রতিটি সন্তান দক্ষ, যোগ্য হয়ে উঠুক। আসুন আপনাদের আজকের এই যে প্রয়াস, আজকের যে প্রচেষ্টা, তার স্পর্শ, তার পরশ, তার মেসেজ প্রতিটি সন্তানের কাছে পৌঁছুক, যাকে আমরা পরিবর্তন করতে চাই, যার মধ্যে আমরা দক্ষতা বৃদ্ধি করতে চাই, তাকে বিশ্ব নাগরিক করতে চাই। আপাতত যে ভুলগুলো বুঝতে পারছে অথবা বুঝছে, আমি আশা করি আমাদের এই প্রকল্পগুলো, তাদের এই দক্ষতা বৃদ্ধির যে কর্মসূচিগুলো আমরা গ্রহণ করেছি, তা গ্রহণের মধ্য দিয়ে তার এই মানস কাঠামো পরিবর্তন হবে। আমাদের মানস কাঠামোতে এইটুকুন পরিবর্তন খুব প্রয়োজন, আমরা যেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের এই পথে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সমসাময়িক বিষয় নিয়ে স্যারের সুস্পষ্ট এবং সচেতন যে মতবাদ, তাকে আমরা সাধুবাদ জানাই। সেই সাথে তার বক্তব্যে তিনি কেন দীক্ষা দক্ষতা উন্নয়নে, শিক্ষা উন্নয়নে বর্তমান প্রজন্মের জন্য কতটা জরুরি, তিনিও সেটি বারবার আলোকপাত করেছেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুধীমণ্ডলী, দীক্ষা প্রকল্পের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় সচিব মহোদয়ের কাছে, যার নিয়মিত তদারকিতে আমরা এ পর্যন্ত এসেছি, যিনি বিভিন্ন সময়ে শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়ে বাধিত করেছেন, কখনোই বিরক্ত বোধ করেননি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ শামসুল আরেফিন, সম্মানিত সচিব আইসিটি ডিভিশন, আমি স্যারকে অনুরোধ করছি তার বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই দীক্ষা দক্ষতা উন্নয়নের শিক্ষা অনলাইন শীর্ষক প্রকল্পের 20টি কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি জনাব জুনাইদ আহমেদ পলক, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মশিউর রহমান, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আতাউর রহমান খান, এনডিসি অতিরিক্ত সচিব, পরিকল্পনা উন্নয়ন, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জনাব মোহাম্মদ মামুনুর রশিদ, এজেন্সি ফর ইনোভেশনের সিইও এবং প্রকল্প পরিচালক A2I, রয়েছেন জনাব কবির হোসেন, প্রকল্প পরিচালক। সামনে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল।
আমি যেহেতু সভাপতি, আমার বক্তব্য রাখার সুযোগ খুব কম, তবে আমি ধন্যবাদ দিই আয়োজক এবং এই প্রকল্প তথা A2I এবং মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয়কে আজকের এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং এই মিষ্টি কোর্সে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমি আসলে এই দীক্ষা দক্ষতা বা দীক্ষা দক্ষতা উন্নয়নের শিক্ষা যে অনলাইনের যে কন্টেন্ট ডেভেলপমেন্ট করা হয়েছে, এটা আমি মনে করি আমাদের দক্ষতা উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। তবে আমি দু একটি কথা বলবো যে আমাদের যে কন্টেন্টগুলো তৈরি করা হয়েছে, কিছু কিছু কন্টেন্ট কিন্তু প্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিক্যাল বলতে অনেক কন্টেন্ট আছে থিওরিটিক্যাল, আবার অনেক আছে শুধু থিওরি জানলেই হবে না, সাথে সাথে প্র্যাকটিক্যাল যদি মানে প্র্যাকটিস না করি তাহলে কিন্তু এই কন্টেন্ট থেকে আমি কিছু শিখতে পারবো না। এই জন্য আমি A2I-কেও অনুরোধ করব যে আপনারা যদি এই কন্টেন্টের সাথে প্র্যাকটিক্যাল কিছু প্র্যাকটিস করার ব্যবস্থা তৈরি করে দিতে পারেন, সুযোগ করে দিতে পারেন, তাহলে কিন্তু ভালো হবে। যেমন হয়তো কোনো ল্যাবের সাথে তাদের সংযুক্ত করে দেওয়া, এই ধরনের কাজ করে দিতে পারলে তারা শিখলো এবং প্রায়োগিক কাজ করতে পারলো। আর যেহেতু এই প্রকল্পটি আরও 1 বছর বৃদ্ধি পাচ্ছে এবং যদি ভবিষ্যতে কোনো প্রকল্প একই ধরনের নেওয়া হয়, সেক্ষেত্রে আমার একটি অনুরোধ হচ্ছে যে ভবিষ্যতে আমরা যেটা করব যে যারা কন্টেন্ট ক্রিয়েটর থাকে তাদেরকে আমরা আহ্বান করব এবং আমরা সাবজেক্ট দেব যে এই সাবজেক্টের উপর বেস্ট কন্টেন্ট যিনি ক্রিয়েট করতে পারবেন তাকে আমরা পুরস্কৃত করব। যেমন আমি যদি এরকম 20টা কন্টেন্টের জন্য প্রতিটার বেস্ট কন্টেন্টের জন্য 25 লাখ টাকা করে ঘোষণা দেই, তাহলে 20টার জন্য মাত্র খরচ হয় 5 কোটি টাকা, তাহলে আমি কিন্তু বেস্ট কন্টেন্টটা পাবো। এই ধরনের করা যায়। আর একটা হচ্ছে যারা এই কন্টেন্ট নির্মাণ করবেন তাদেরকেও কিন্তু আমরা এর সাথে যুক্ত রাখতে পারি। কিভাবে? যেমন কন্টেন্টগুলো যদিও এখন মুক্ত পার্টে যাবে, কিন্তু আমরা সেই সাথে যদি, এটা আমার নিজস্ব বক্তব্য, হয়তো এটার সাথে দ্বিমত আপনাদের থাকতে পারে, যে আমরা যেমন ইউটিউবে আমরা একটা চ্যানেল করতে পারি এই কন্টেন্টের, এবং এই কন্টেন্ট যারা দেখবেন এই থেকে কিন্তু ইউটিউবে একটা আয় হতে পারে, এবং যারা কন্টেন্ট ডেভেলপ করবেন তারা যেন ওই আয়ের একটা অংশ পেতে পারেন। ভবিষ্যতে যদি এই কন্টেন্ট পরিবর্তন করার প্রয়োজন হয়, আপডেটের প্রয়োজন হয়, যেমন এখন তো এটা ফিক্সড মুক্ত পার্টে থাকবে, এটি কিন্তু আর ডেভেলপমেন্ট করার সুযোগ নেই, কারণ যারা ভেন্ডার প্রতিষ্ঠান তারা তো চলে যাবে। কিন্তু আমরা যদি ওই কন্টেন্ট ক্রিয়েটরদেরকে এখানে ইনভলভ করতে পারতাম, তাহলে তাদের সাথে আমরা হয়তো চুক্তি বা এমন একটা সিস্টেমে থাকতে পারতাম যে কন্টেন্ট ডেভেলপ করার পরও আপডেটের প্রয়োজন হলে তারা আপডেট করার সুযোগ থাকবে। এই ধরনের কিন্তু ব্যবস্থা আমরা নিতে পারি। এছাড়া এই কন্টেন্ট তৈরি করার পরে যারা কন্টেন্ট ব্যবহার করবে তাদের কিন্তু ফিডব্যাক প্রয়োজন, কারণ অনেকের অনেক ফিডব্যাক থাকবে, ভালো মন্দ। এই ফিডব্যাক নিয়ে আমাদের আবারও কাজ করতে হবে। আর কন্টেন্ট তো যেহেতু টেকনোলজি খুব দ্রুত চেঞ্জিং, অতএব কন্টেন্টও দ্রুত চেঞ্জ হবে, এই জন্য ফিডব্যাক থেকে আমাদের জানতে হবে। আর কন্টেন্টগুলো আরও ডিমান্ড বেস হওয়া প্রয়োজন, মানে আসলে কী চাই, কি দরকার, কোথায় কোন কন্টেন্টের প্রয়োজন, এই জিনিসগুলো যেন আরও বেশি থাকে। এইভাবে কিন্তু ভবিষ্যতে আমরা একটু চিন্তা করতে পারি। তো ধন্যবাদ, আমি আর বক্তব্য বাড়াবো না। যারা আয়োজন করেছেন A2I-কে ধন্যবাদ দিই, শিক্ষা দীক্ষা প্রকল্পকে ধন্যবাদ দিই, আমাদের ICT ডিভিশনকে ধন্যবাদ দিই, আপনারা যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, আমাদের ICT মন্ত্রণালয় থেকে, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ দিই এবং বিশেষ অতিথি, প্রধান অতিথি সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার সুচিন্তা এবং দিক নির্দেশনা আমাদের কাজকে আরো বেগবান করবে। উপস্থিত সুধী, এই সুযোগে প্রকল্পের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই IMED এবং অর্থ বিভাগকে, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই রায়ের বাজার স্কুল, রেনেসান্স হোটেল, NHTTI,
হোটেল ইন্টারকন্টিনেন্টাল, NSDA এবং আরও বিভিন্ন কর্তৃপক্ষকে যারা আমাদের পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এই কন্টেন্ট নির্মাণ করতে সাহায্য করেছেন। উপস্থিত সুধীবৃন্দ, এবারে সেই মাহেন্দ্রক্ষণ যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। বাংলাদেশের অন্যতম সফল এবং পরীক্ষিত নেতৃত্ব, তরুণ প্রজন্মের আইকন, সুবক্তা এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জনাব জুনায়েদ আহমেদ পলক স্যারকে অনুরোধ করব তার বক্তব্য প্রদানের জন্য। শ্রোতৃমণ্ডলী, এবারে বক্তব্য রাখবেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক। ধন্যবাদ। আজকে আমরা শিক্ষা দক্ষতা উন্নয়নে আমাদের নতুন যে একটি প্রকল্প দীক্ষা, যেটা আমাদের দক্ষতা উন্নয়নের শিক্ষার যে নতুন যে একটা ভূমিকা আমরা লক্ষ্য করছি, সেটি কার্যকর করার জন্য আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছিলাম। আমাদের একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ, এবং এই লক্ষ্য পূরণের জন্যই আমরা আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, যেখানে আমরা পরিবার বা প্রতিষ্ঠান থেকে আমরা শিক্ষা পাই যে সনদ নিতে হবে, সেই সনদে ভালো একটা ফলাফল করতে হবে, এবং ভালো ফলাফল হলে উচ্চশিক্ষার সনদ থাকলে আমরা উচ্চ কোনো কর্মসংস্থানের সুযোগ পাব। কিন্তু বর্তমান প্রচলিত বিশ্বে চতুর্থ শিল্প বিপ্লব থেকে যখন আমরা একটি ইন্টেলিজেন্ট এজে পদার্পণ করছি, যখন সব কিছু স্বয়ংক্রিয় পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে চলছে বা চলবে, সেই সময়ে আসলে প্রয়োজন বিশেষ কিছু দক্ষতা। যদি এই বিশেষ কিছু দক্ষতা না থাকে, তাহলে যে কোনো পেশায় বা যে কোনো কর্মস্থলে আমরা আসলে আমাদের প্রয়োজনীয়তাটা আমরা নিশ্চিত করতে পারবো না। বলতে গেলে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হলেও হয়তো চিকিৎসা শাস্ত্রে উচ্চশিক্ষায় শিক্ষিত হলাম, আইন শাস্ত্রে আইন বিষয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হলাম, কিন্তু প্রযুক্তির নব উদ্ভাবন, প্রযুক্তির যে ভবিষ্যৎ প্রয়োগ, এই সম্পর্কিত বিষয়গুলোতে যদি আমাদের দক্ষতা আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে হয়তো উচ্চশিক্ষা গ্রহণ করার পরেও কোনো উচ্চ আয়ের কর্মসংস্থানে নিযুক্ত হওয়ার পরেও আমরা হয়তো অপ্রয়োজনীয় হয়ে পড়তে পারি। এবং সেই আশঙ্কা থেকেই এখন সারা বিশ্বের যত গবেষক, উদ্ভাবক সকলেই চিন্তা করছেন, দার্শনিকরা, যে কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই ভবিষ্যতের প্রয়োজনীয় দক্ষতাগুলো নিশ্চিত করা যায়। এবং এই চিন্তাভাবনা থেকেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর যে 41 সালে স্মার্ট বাংলাদেশের রূপকল্প আমরা পেয়েছি, সেখানে যে সুনির্দিষ্ট কয়েকটা টার্গেট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্ধারণ করে দিয়েছেন, যে আমাদের 41 সালে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে, সামাজিক ব্যবস্থা কেমন হবে, সরকার ব্যবস্থা কেমন হবে, দেশের নাগরিকরা কেমন হবে, এবং দেশের নাগরিকদেরকে, ভবিষ্যৎ প্রজন্মের সন্তানদেরকে, ছাত্রছাত্রীদেরকে কিভাবে তৈরি করলে আমরা সেই লক্ষ্যগুলো পূরণ করতে পারবো, সেই সকল বিষয়গুলোকে বিবেচনায় রেখেই আমরা এই প্রকল্পটি পরিকল্পনা করি। যদিও খুবই ছোট্ট একটা প্রকল্প, এবং এটা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এর মূল যে দায়িত্ব বা আমাদের যে লক্ষ্য বা আমাদের টার্গেট অডিয়েন্স কিংবা মূল যারা স্টেক হোল্ডার, অংশীজন, তারা কিন্তু হচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ ছাত্রছাত্রী বন্ধুগণ। আমাদের মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাই সবসময় বলেন একটা কথা, আমাদেরকে অনুপ্রাণিত করে, ফাইন্ড ইউর নিশেস, ফাইন্ড নিউ টেকনোলজিস, ফাইন্ড ইউর ওন ইনোভেশনস, ডোন্ট ইমিটেট, ইনোভেট। এই যে একটা ইনোভেটিভ, ক্রিয়েটিভ, প্রবলেম সলভিং জেনারেশন গড়ে তুলতে হবে আমাদের স্মার্ট
সিটিজেন স্তম্ভের আওতায়, যেটি স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি বিনির্মাণের জন্য আমাদের যে আলটিমেট টার্গেট ভিশন 2041 স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য সবচেয়ে প্রয়োজনীয় প্রধান যে স্তম্ভ সেটি হচ্ছে স্মার্ট সিটিজেন তৈরি করা। আর স্মার্ট সিটিজেন শুধুমাত্র এডুকেশন সিস্টেমে প্রবেশ করলেই হবে না, আমাদের প্রয়োজন এডুকেশন সিস্টেমের বাইরেও আর একটা নলেজ ইকোসিস্টেম তৈরি করা, আমাদের মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন তৈরি করা, ছাত্র ছাত্রী, পিতা মাতা, অভিভাবক, শিক্ষক, পলিসি মেকার, পলিটিশিয়ান সকলের মধ্যে। সেটা কি শুধুমাত্র সনদমুখী না হয়ে, শুধুমাত্র উচ্চশিক্ষামুখী না হয়ে, শুধুমাত্র ঢাকা কিংবা বিদেশমুখী না হয়ে কিভাবে আমরা দক্ষতা নির্ভর কর্মমুখী হয়ে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। আপনারা নিশ্চয়ই একমত হবেন যারা সাংবাদিকতায় হয়তো ব্যাচেলর ডিগ্রি সম্পাদন করেছেন সফলভাবে আজ থেকে 10 বছর আগে, তারা কিন্তু কখনো ভাবেনি যে চ্যাট জিপিটিকে দিয়ে একটা আর্টিকেল সুন্দরভাবে তৈরি করা হয়তো সম্ভব হতে পারে 2024 সালে এসে। 10 বছর আগে যিনি এলএলবি বা এলএলএম কমপ্লিট করেছেন, বা 15 বছর বা 17 বছর আগে আমার মতো এলএলবি কমপ্লিট করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, আমি অত্যন্ত গর্বিত যে আমাদের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের, সারা বাংলাদেশে প্রায় 150টি বিশ্ববিদ্যালয় আছে, যেখানে কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 30,000, কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 10,000। কিন্তু বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় আছে, আমি জানি না যে সারা বিশ্বের র্যাঙ্কিংয়ে কততম আমরা হব, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যায় ছাত্রছাত্রী যেই বিশ্ববিদ্যালয়ের, সেটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়। যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় যতগুলো কলেজ, যতগুলো প্রতিষ্ঠান আছে, প্রায় 2260টি, এখানে কিন্তু প্রায় 35 লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করছে। আমি নিজেও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত ছাত্র। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমি এলএলবি কমপ্লিট করেছি এবং এলএলবি সুসম্পন্ন করার পর আমার নিজের জেলা নাটোর জেলায় সাবঅর্ডিনেট কোর্টে আমি অ্যাপ্রেন্টিস লয়ার হিসেবে প্র্যাকটিস শুরু করেছি। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে খুব অল্প বয়সে মনোনয়ন দিয়েছেন, আমি নির্বাচিত হয়ে সংসদে এসেছি। তারপরে কিন্তু আমি সুপ্রিম কোর্টে আমি সদস্য পদের জন্য পরীক্ষা দিয়েছি, রিটেন ভাইবা সব কিছু কমপ্লিট করে সুপ্রিম কোর্টেও এনরোল হয়েছি। কিন্তু যেহেতু আমি এখন মন্ত্রিসভার সদস্য, তাই আমি কোর্টে প্র্যাকটিস করতে পারি না। এমপি থাকলে পারতাম, কিন্তু মন্ত্রিসভার সদস্য হলে পারা যায় না। তো আমি এই জন্যই বলছি যে আমরা এলএলবি কমপ্লিট করেছি আজ থেকে 15-20 বছর আগে, আমরা কোনোদিনও ভাবিনি যে একটা রিট পিটিশন কত কষ্ট করে, কত স্টাডি করে ফাইল করতে হতো। কিন্তু এখন আপনি যদি এই জেনারেটিভ প্রেডিক্টিভ আপনার চ্যাট জিপিটিকে বলেন, তাহলে দেখা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে সে একটা রিট পিটিশন তৈরি করে দিচ্ছে। হয়তো সামান্য কিছু পরিবর্তন একজন লয়ারকে করতে হচ্ছে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা অ্যানালিটিক্স টুলগুলো, আমার খেয়াল আছে আজ থেকে 10 বছর আগে টেক্সাসের ওয়াটসন ল্যাবে আমি ভিজিট করেছিলাম। এটা আপনার আইবিএম এর যে ওয়াটসন ল্যাব, সেই সময় তারা গবেষণা করছিল। আজকে সেটি কিন্তু আর গবেষণাগারে নেই, এখন বাস্তব জীবনে প্রয়োগ হচ্ছে। আমাদের বাংলাদেশে ঢাকায়ও আইবিএম এর সাথে পার্টনারশিপে কয়েকটা হসপিটাল শুরু করেছে। সেটি হচ্ছে ডায়াগনোসিস রিপোর্ট, কোনো এক্স রে রিপোর্ট আগে মানুষ অর্থাৎ চিকিৎসকরা, বিশেষজ্ঞ চিকিৎসকরা চোখ দিয়ে দেখতেন, মাথা দিয়ে চিন্তা করতেন, তারপরে তারা সিদ্ধান্ত দিতেন, পরামর্শ দিতেন, প্রেসক্রিপশন দিতেন। অবাক কাণ্ড, এখন
এই সকল মেডিকেল ডায়াগনোসিস রিপোর্ট, এক্স রে রিপোর্ট, এটা এআই দেখছে এবং এআই সেকেন্ড ওপিনিয়ন দিচ্ছে। হয়তো অল্প দিনের মধ্যে দেখা যাবে আমাদের হিউম্যান বিং যারা ডক্টর আছে তারাই সেকেন্ড ওপিনিয়ন দিচ্ছে, আর ফার্স্ট ওপিনিয়ন হয়তো এআই টুলগুলোই দেবে। আপনারা দেখেছেন যে রোবোটিক্স এখন কিন্তু আর কোনো বিলাসী পণ্য নেই। একদিকে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ঢাকায়, বাংলাদেশে রোবোটিক্স আস্তে আস্তে আমাদের কর্মী শ্রমিক ভাই বোনদের জায়গা দখল করা শুরু করেছে। আমি জাপান, চীন কিংবা কোরিয়ার কথা বলছি না, আমি আমেরিকা কিংবা জার্মানির কথা বলছি না। বাস্তবতা এতই নির্মম যে এখন আমাদের বাংলাদেশে যে 40 লক্ষ গার্মেন্টসে পোশাক শ্রমিক ভাই বোনেরা আছে, তাদেরকে যদি আমরা দক্ষতা উন্নয়ন করতে না পারি, আপস্কিলিং রিস্কিলিং করে নতুন দক্ষ জনশক্তি তৈরি করতে না পারি, কিংবা বর্তমান শ্রমিকদেরকে যদি আমরা দক্ষতার উন্নয়ন করতে না পারি, তাহলে এমন সংকটের সম্মুখীন হতে পারে যখন দেখা যাবে যে জাপান, জার্মানি, উন্নত বিশ্বের দেশগুলো তারা মানুষ যারা শ্রমিক আছে সেই জায়গাতে তারা রোবটকে রিপ্লেস করে ফেলছে। আমরা ছোটবেলায় দেখেছি যে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে, কার ম্যানুফ্যাকচারিংয়ে বিপুল সংখ্যায় মানুষের অংশগ্রহণ ছিল। কিন্তু আপনারা দেখছেন টেসলা, বিওয়াইডি, তারা কত শতাংশ রোবটকে প্রয়োগ করছে মানুষের পরিবর্তে। এখনও আপনি যদি বঙ্গবন্ধু হাইটেক সিটি, আমাদের ঢাকায় হুন্দাইয়ের যে কার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে, সেখানে দেখবেন যে কয়েকশো ছেলে মেয়ে কাজ করছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কাজ করছে, একেবারে পার্টসগুলো জোড়া দেওয়া, অ্যাসেম্বলিং লাইনে কাজ করা। আপনি যদি স্যামসাংয়ের নরসিংদী ফ্যাক্টরিতে যান, দেখবেন 2000 ছেলে মেয়ে কাজ করছে, অধিকাংশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কিছু বিএসসি ইঞ্জিনিয়ারও আছে। কিন্তু আপনি যদি টেসলা বা বিল্ড ইউর ড্রিমস বিওয়াইডি ফ্যাক্টরিতে যান, তাহলে দেখবেন যে অধিকাংশই রোবট করছে। খুব কম ডিজাইনিং, রিসার্চ, এই জায়গাগুলোতে শুধুমাত্র মানুষ কাজ করছে। সেই দিনও শেষ হয়ে যাচ্ছে। আগে আমরা মনে করতাম যে আমাদের প্রোগ্রামার তৈরি করতে হবে। আমরা ক্লাস 6 to 12 2010 সালে মাননীয় আইসিটি উপদেষ্টার পরামর্শে মাননীয় প্রধানমন্ত্রী আইসিটি সাবজেক্টে ইন্ট্রোডিউস করলেন। আমাদের গত এই 14 বছরে লক্ষ লক্ষ ছেলে মেয়ে অন্তত পক্ষে একটা আইসিটি লিটারেসি নিয়ে তারা হাই স্কুল, কলেজ থেকে বের হয়েছে। আজকেও আমি দেখলাম 71 টেলিভিশনে একটা রিপোর্ট, এইমাত্র দেখে আমি শিক্ষামন্ত্রী মহোদয়কে ফোন করলাম, ফেনীর জেলা প্রশাসককে ফোন করলাম। 71 টেলিভিশনে বলল যে ফেনী জেলাতে 100 আইসিটি শিক্ষকের পদ ফাঁকা। আমাদের যদি ভবিষ্যতের দক্ষ স্মার্ট নাগরিক তৈরি করতে হয়, তাহলে একদিকে যেরকম দক্ষতা উন্নয়নের জন্য কন্টেন্ট লাগবে, যেই গ্যাপটা পূরণের জন্য আজকে আমরা দীক্ষা প্রকল্পের আওতায় 20টা কন্টেন্ট, 20টা কোর্স কারিকুলাম আমরা উদ্বোধন করতে যাচ্ছি, যেটা অনলাইনে থাকবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই কন্টেন্টগুলো অ্যাক্সেস করতে পারবে আমাদের স্টুডেন্টরা। কিন্তু একই সাথে আমাদের টিচারদের যে ট্র্যাডিশনাল, যে প্রথাগত যে ধারণা, সেখান থেকে বের হয়ে আসতে হবে। আমাদের যদি ইন্টেলিজেন্ট এইজে স্মার্ট ইকোনমি তৈরি করতে হয়, স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হয়, তাহলে টিচারদের রোলটা আসলে শুধু টিচিং না হয়ে এটাকে মেন্টরিং, কোচিং, সেই জায়গায় নিতে হবে। কারণ কোনো স্টুডেন্ট যদি কোনো কিছু শিখতে চায়, জানতে চায়, তাহলে অনলাইনে সেই রিসোর্সগুলো আছে। আমরা বাংলায় এবং আমাদের দেশের প্রয়োজনীয় কন্টেন্টগুলো তৈরি করছি, আইসিটি, এডুকেশন মিনিস্ট্রি, আমরা একসাথে। কিন্তু যদি আমরা আমাদের সন্তানদেরকে ওই পথটা না দেখিয়ে দিতে পারি যে কোন জিনিসটা জানতে হবে, সেটা তো জানতে হবে। আমরা কি জানতে চাই, কি শিখতে চাই, সেটা যদি আমরা না জানি, তাহলে তো আমরা অনলাইনে সার্চ করে পাবো কি? আপনি এআই টুল যখন চ্যাট জিপিটি, ওপেন এআইকে জিজ্ঞেস করবেন, কোন প্রশ্নটা জিজ্ঞেস করবেন সেইটা তো জানতে হবে। উত্তর তো সবই আছে। তা আমি বলতে চাচ্ছি যে আমাদের বাবা মা, শিক্ষক, আমাদেরকে অনুপ্রাণিত করতে হবে আমাদের সন্তানদেরকে, যে তারা যেন শুধুমাত্র পুঁথিগত বিদ্যা,
এবং কোর্স কারিকুলাম শুধুমাত্র টেক্সট বুকের মধ্যে যাতে নিজেদেরকে সীমাবদ্ধ না রাখে। ছোটবেলায় আমার মা আমাকে একটা কথা বলতেন, গ্রামে একটা প্রথা আছে যে পুঁথিগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। এটা কত যে সত্য। আসলে পুঁথিগত বিদ্যা যে আসলেই কোনো কাজে দেয় না যদি নিজে আপনি জ্ঞানটা অর্জন না করেন। সেই কারণে আমি বলছি যে একটা নলেজ ইকোসিস্টেম গড়ে তোলার জন্য আমরা কিন্তু সারা দেশে আস্তে আস্তে কাজ শুরু করেছি। একদিকে যেরকম আইসিটি কারিকুলাম এখন পরিবর্তন করার সময় এসেছে, আমাদের এখন শুধু প্রোগ্রামিং না, প্রবলেম সলভিং মাইন্ডসেট তৈরি করার জন্য একটা গাইডেন্স দেওয়ার দরকার আছে। পাশাপাশি আমাদের এই ইন্টেলিজেন্ট এজে আমাদের ফিউচার স্মার্ট লিডার তৈরি করার জন্য সব সেক্টরে এই কোর বিষয়গুলোকে আমাদের তুলে ধরা দরকার আছে। আমরা নিশ্চিত যে আমাদের এই নতুন ধরনের নলেজ ইকোসিস্টেম ছাড়া আমরা কিন্তু সারা বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকতে পারবো না। আমি জানি যে আমাদের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব অনেক জায়গায় অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। আমি গত 6 মাসে 24টা জেলায় ভিজিট করেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় একবারে মাঠ পর্যন্ত ইন্টারনেটের কানেক্টিভিটি নিয়ে যাচ্ছি। 1,09,000 শিক্ষা প্রতিষ্ঠানে আগামী 6 মাসের মধ্যেই হাই স্পিড ব্রডব্যান্ড কানেক্টিভিটি চলে যাবে ডিপার্টমেন্ট অফ আইসিটি আওতায়। আমাদের এটুআইয়ের প্রায় 9,500 ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পৌরসভা ডিজিটাল সেন্টার রয়েছে, যেখান থেকে 1 কোটির মানুষ বেশি সেবা পাচ্ছে। কিন্তু এর বাইরেও আমরা শুধু দক্ষতা উন্নয়ন এবং স্মার্ট কর্মসংস্থান তৈরি করার জন্য আমরা একটা ব্লেন্ডেড স্ট্র্যাটেজি হাতে নিয়েছি। একটা হচ্ছে দীক্ষা। এই দীক্ষা প্রকল্পের আইডিয়াটা প্রথমে যার কাছ থেকে পাই, আমাদের এটুআইয়ের আরেকজন পলিসি অ্যাডভাইজার পুরবী মতিন। উনি আজকে অবশ্য ওনার মা অসুস্থ হাসপাতালে, কিছুক্ষণ আগে উনি হাসপাতালে চলে গেছেন, আমরা সকলে দোয়া করি তার জন্য। তো এটা পাওয়ার পরে যেটা আমাদের আতাউর রহমান বললেন যে এই প্রজেক্টের নাম এবং টাইটেল উদ্দেশ্য দেখে উনি আগ্রহ বোধ করেন। প্রথমে যখন প্রজেক্টটার প্রপোজাল আমার কাছে প্রেজেন্ট করা হলো তখন নামটা অনেক জটিল ছিল এবং অনেক বড় ছিল। তো আমি বললাম যে এমন একটা ছোট নাম দেই যেটা শব্দটা ছোট হবে কিন্তু প্রত্যেকটা অক্ষরের আলাদা আলাদা অর্থ থাকবে। আমরা প্রত্যেকটা প্রজেক্টে আপনারা খেয়াল করে দেখবেন আমাদের প্রজেক্টের নাম A2I, যেটা প্রথমে ছিল অ্যাক্সেস টু ইনফরমেশন, প্রধানমন্ত্রী দপ্তরের আওতায় মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয়ের নির্দেশনায় কাজ শুরু করেছিল ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের। তারপরে সেটা প্রজেক্ট আকারে আরেকটু বড় হলো, তখন নাম হলো অ্যাসপায়ার টু ইনোভেট। তারপরে মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয়ের নির্দেশনায় আমরা এটাকে স্থায়ী একটা ইনোভেশন এজেন্সিতে পরিণত করলাম। সেই আইনও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনেকটা স্বাধীনতা দিয়ে আমাদেরকে একটা আইন করতে দিয়েছেন, যে আইনের টাইটেলটা হচ্ছে এজেন্সি টু ইনোভেট। সেখানেও কিন্তু A2I নামটাই আমরা ক্যারি করছি। একইভাবে ইনোভেশন ডিজাইন এন্টারপ্রেনিয়রশিপ একাডেমি, এন্টারপ্রেনিয়াল সাপ্লাই চেইন তৈরি করার জন্য আমরা কিন্তু স্থাপন করেছি, যেখান থেকে 500 স্টার্টআপকে আমরা ইতিমধ্যেই গ্রান্ট দিয়েছি। আমাদের স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি থেকে আমরা প্রায় 36টা কোম্পানিকে আমরা ফাইন্যান্সিং করেছি। আমাদের সারা বাংলাদেশে যে 13,000 কম্পিউটার ল্যাব, শেখ রাসেল ডিজিটাল ল্যাব আমরা স্থাপন করেছি, এর বাইরেও কিন্তু আমরা প্রত্যেকটা জেলায় আমরা মোট 555টি জয় স্মার্ট সার্ভিস ইমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার স্থাপন করছি, যার মধ্যে প্রায় 243টা নির্মাণ কাজ চলছে। আশা করছি এই বছরের মধ্যে অন্ততপক্ষে 50টি আমরা অপারেশনাল করতে পারবো। এখানে আমাদের ইডিসির পিডি আছে তানজিনা, আমাদের এখানে ডিপার্টমেন্ট অফ আইসিটি তত্ত্বাবধানে কাজগুলো চলছে। একটাই লক্ষ্য, আমাদের দক্ষ জনশক্তি গড়ে তোলা। সেখানে কোনো ধরনের প্রি কোয়ালিফিকেশন থাকবে না যে তাকে এসএসসি এইচএসসিতে ফার্স্ট ক্লাস পেতে হবে কিংবা তাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসতে হবে, কিচ্ছু নাই। তার বয়স কত হতে হবে কিচ্ছু নাই, শুধু সে এসএসসি এইচএসসি পাস করে আসতে পারলেই, এসএসসি এইচএসসি অ্যান্ড অ্যাবাভ
আর বয়সের কোনো বার্ন নাই, সে 18ও হতে পারে, 80 বছর বয়সেরও হতে পারে। সে এসে তার পছন্দ মতো একটা দক্ষতায় সে নিজেকে যোগ্য দক্ষ করে গড়ে তুলতে পারবে। বাণিজ্যিক উদ্যোক্তা হবেন তাদের জন্য সফটওয়্যার টেকনোলজি পার্ক, হাইটেক পার্ক এবং ইন্ডাস্ট্রি একাডেমির মধ্যে একটা ব্রিজ স্থাপন করার জন্য আমরা ইতিমধ্যে কুয়েটে বিজনেস ইনকিউবেশন সেন্টার স্থাপন করেছি। আরও 20টা বিশ্ববিদ্যালয় কিন্তু বিজনেস ইনকিউবেশন সেন্টার স্থাপন হচ্ছে। এই যতগুলো উদ্যোগের কথা আমি বললাম, এই সবগুলো উদ্যোগগুলো কিন্তু নতুন, যেটা ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত 5 বছরে এইগুলো উদ্যোগ নিয়েছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, এই 15 বছরের আগে যারা সরকার পরিচালনার দায়িত্বে ছিলেন তাদের মাথার মধ্যে এই দূরদর্শী চিন্তা আসলো না? তারা কেন কিছু করলো না? তাহলে 2008-এর আগে কিভাবে জাপান, চীন, কোরিয়া তারা কিভাবে গরিব দেশ থেকে ধনী দেশে পরিণত হলো? অত দূরে না, আপনি মালয়েশিয়া, ভিয়েতনাম, তাদের যে অর্থনৈতিক সামাজিক উন্নয়ন কিভাবে তারা গত 30 থেকে 40 বছরে করলো। আমরা কিন্তু এই একই পথে এগিয়ে যাচ্ছি দ্রুততার সাথে। উদ্বিগ্ন, দুশ্চিন্তাগ্রস্ত, যেন কোনো সন্ত্রাসী, কোনো স্বার্থান্বেষী কোনো গোষ্ঠী কোনোভাবেই সুযোগ গ্রহণ করতে না পারে। আমাদের কোনো সন্তান যেন আঘাতগ্রস্ত না হয়, আক্রান্ত না হয়, রাজপথে, শিক্ষাঙ্গনে আর কোনো রক্ত যেন না ঝরে, তার জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, সহনশীল থাকতে হবে, ধৈর্যশীল হতে হবে। যেই পরিস্থিতিটা তৈরি হয়েছে, আপনারা জানেন যে 2018 সালে আন্দোলনের মুখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু কোটা প্রথা বাতিল করেছিলেন। তখন নির্বাহী বিভাগের প্রধান হিসেবে উনি এটা করেছিলেন। কিন্তু সেই 18 সালে নির্বাহী বিভাগের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট হওয়ার প্রেক্ষিতে উচ্চ আদালত একটি রায় দিয়েছে। তারপরে সেইটার বিরুদ্ধে কিন্তু আমাদের সরকারের যিনি অ্যাটর্নি জেনারেল, তিনি সরকারের পক্ষে এটার বিরুদ্ধে আপিল করেছেন। তার মানে কোটা প্রথা পুনর্বহাল যাতে না হয় সেইটার জন্য আপিল করেছেন। তার প্রেক্ষিতে একটি তারিখ দিয়েছে অ্যাপেলেট ডিভিশন, 7 আগস্ট সেটি শুনানি হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গতকালকে পরিষ্কার ভাষায় বলেছেন, যারা মৃত্যুবরণ করেছে আমাদের ছাত্র ভাইয়েরা, সাধারণ মানুষ, সে যে দলেরই হোক, যেই পরিবারেরই হোক, যেই মতাদর্শেরই হোক, সে তো বাংলাদেশের নাগরিক, আমাদের পরিবারের সন্তান। আমরা চাই না যে আর কোনো মায়ের কোল খালি হোক, আর কোনো ভাই, আর কোনো বোন তারা ভাই হারানোর বেদনা বা কষ্টের মধ্যে পড়ুক। সেই কারণে আমি আবারও বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে আশ্বস্ত করেছেন, ওনার বিশ্বাস, ওনার প্রত্যাশা যে উচ্চ আদালত বর্তমান পরিবেশ পরিস্থিতির সব কিছু বিবেচনা করে অবশ্যই সঠিক সিদ্ধান্ত দিবেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী এটাও বলেছেন যে ওনার আশা যে সেই সিদ্ধান্তে অবশ্যই আমাদের ছাত্র সমাজকে হতাশ হতে হবে না। তার মানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের আবেগ, অনুভূতি, দাবির সাথে উনি একাত্মতা পোষণ করেছেন এবং উনি আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আছেন। তাই আমি সকলকে আবার অনুরোধ করব, আজকে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আমাদের জাতীয় বোর্ডের যে পরীক্ষাগুলো সেগুলো স্থগিত করা হয়েছে। আজকেও আমরা সকাল থেকে শুনছি বিভিন্ন জায়গায় একটা পক্ষ সহিংস বিশৃঙ্খল অবস্থা সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে। কিছু রাজনৈতিক দল আমাদের এই সহজ সরল
নিরীহ মেধাবী শিক্ষার্থীদের এই আবেগটাকে পুঁজি করে তারা কিন্তু তাদের স্বার্থ হাসিলের অপচেষ্টা করছে। আমি আবারও বলবো, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সহ স্কুল, কলেজ, মাদ্রাসা সকল শিক্ষা প্রতিষ্ঠানে এখন প্রায় 5 কোটি ছেলে মেয়ে পড়াশোনা করছে। এই 5 কোটি ছেলেমেয়ের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য, তাদের দক্ষতা, যোগ্যতা, মেধা অনুযায়ী তাদের ভবিষ্যৎ কর্মজীবনকে নিরাপদ করার জন্য, তাদের কর্মসংস্থান সৃষ্টি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু দিনরাত পরিশ্রম করে চলেছেন। আমরা অনেকেই দেখছি সোশ্যাল মিডিয়াতে মাননীয় প্রধানমন্ত্রীকে আক্রমণ করে অনেক ধরনের অসম্মানজনক কন্টেন্ট তারা তৈরি করছে। আমরা দেখছি ইউটিউবে, ফেসবুকে বুস্ট করছে। সাধারণ শিক্ষার্থী যারা, তারা কিন্তু কোনো ধরনের কটূক্তি করছে না। এমনকি দেশদ্রোহিতার যে স্লোগান, রাজাকার শব্দটি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল পরশুদিন রাত্রে, গভীর রাত্রে, তারপর কিন্তু আমরা দেখেছি কোটা বিরোধী আন্দোলনকারীরা, বিশেষ করে কোটা বিরোধী আন্দোলনকারীদের সমন্বয়কারীরা, তারা কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে তারা ওই স্লোগানের বিপক্ষে। এবং তারপর কিন্তু কোনো সাধারণ শিক্ষার্থী সেই মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী কোনো স্লোগান তারা কিন্তু দেয়নি। কিন্তু তাহলে এই উস্কানিটা আসছে কোথায় থেকে? তাহলে এই যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কন্টেন্ট তৈরি করে বুস্ট করা হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ ডলার, সেই টাকাটা দিচ্ছে কে? ছাত্রলীগের নেতা কর্মীদেরকে চট্টগ্রামে মুরাদনগরে ছাদের ওপর থেকে 15 জনকে ফেলে দিয়েছে, 3 জন নিথর হয়ে গিয়েছে। মিছিল থেকে গুলি করা হয়েছে। কোনো সাধারণ মেধাবী ছাত্রছাত্রী কেউ, আমি বিশ্বাস করি যে একটা হোস্টেল কিংবা একটা হলের ছাদ থেকে বা একটা মেসের ছাদ থেকে আর একজন মানুষকে ফেলে দিয়ে হত্যা করবে, এটা কোনোদিন একটা বিবেকবান ছাত্র বা ছাত্রী করতে পারে না। এটা সন্ত্রাসীদের কাজ, এটা খুনিদের কাজ। কোনো সাধারণ ছাত্রছাত্রী আগ্নেয়াস্ত্র নিয়ে, পিস্তল নিয়ে, বন্দুক নিয়ে, ককটেল নিয়ে তারা কিন্তু পাল্টাপাল্টে আক্রমণ করেনি। তাদের মধ্যে অনেকে আক্রান্ত হয়েছে, বিভিন্নভাবে রক্তাক্ত হয়েছে। তারপরেও কিন্তু আমরা টেলিভিশনে দেখেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তারা তাদের যৌক্তিক আন্দোলনের ব্যাখ্যা দিয়েছে, তারা সহনশীল, ধৈর্যশীল আচরণ দেখিয়েছে। কিন্তু এই আবেগটাকে পুঁজি করে যাতে কোনো দেশ বিরোধী চক্রান্তকারী সন্ত্রাসীরা আমাদের সাধারণ মানুষের প্রাণহানি ঘটাতে না পারে, দেশের অর্থনৈতিকভাবে ক্ষতি করতে না পারে এবং আমাদের সাধারণ কোমলমতি ছাত্রছাত্রীদের রক্ত নিয়ে, লাশ নিয়ে যাতে রাজনীতি করতে না পারে, তার জন্য আমি আবারও আজকে আমাদের দেশের সকল ছাত্র ছাত্রী, অভিভাবক, সাংবাদিক, শিক্ষক সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান সেটি পালন করার জন্য অনুরোধ করব। তো আমি আর কথা বাড়াচ্ছি না। আজকে আমাদের দীক্ষা, দক্ষতা উন্নয়নের শিক্ষা, এই লক্ষ্য নিয়ে আমরা যে অনলাইন কন্টেন্টগুলো দিলাম, আমরা ভবিষ্যতে চিন্তা করছি আমাদের কিছু পার্টনারশিপ অপরচুনিটি ক্রিয়েট করতে, যাতে খান একাডেমির এআই টিচার আমরা ইন্ট্রোডিউস করব, জাপানিজ কুমন মডেল অঙ্ক, ইংরেজি এবং বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করব। পাশাপাশি ফ্রান্সের নেটওয়ার্ক 42, যেটা টিচারবিহীন, শিক্ষকবিহীন একটা চমৎকার অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে এআই, ডেটা অ্যানালিটিক্স এগুলো ব্যবহার করা হয়, সেগুলো আস্তে আস্তে আমরা প্রয়োগ করার চেষ্টা করব। আমাদের টার্গেট একটা নলেজ ইকোসিস্টেম গড়ে তোলা, যেটা ইন্টেলিজেন্ট এজে আমাদের সন্তানদেরকে দক্ষ করে গড়ে তুলবে।
আসুন আমরা সবাই একসাথে মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ, একটি জ্ঞানভিত্তিক উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করি। বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আমরা আরেকটুখানি সময় চেয়ে নিচ্ছি, কারণ এই মুহূর্তে আমরা সেই ক্ষণে উপনীত হয়েছি যাদের জন্য এই কোর্স সেগুলোর শুভ উদ্বোধন করার। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে বিনীতভাবে আমি অনুরোধ করছি দীক্ষা নির্মিত কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা এবং একটি ক্লিকের মাধ্যমে কোর্সগুলো লাইভ করার জন্য। উপস্থিত সুধীবৃন্দ, এখন এই মুহূর্ত থেকে মুক্তপাঠ প্ল্যাটফর্ম সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্ল্যাটফর্মগুলোতে দীক্ষা নির্মিত কোর্সগুলো প্রকল্পের সকল সুবিধাভোগীদের জন্য উন্মুক্ত করা হয়ে গেল। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় সুধী, আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা এই মুহূর্তে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে চান তাদের অনুরোধ করব আমাদের ফুড কুপন, ইনভাইটেশন কার্ড এবং ব্যানারে প্রদর্শিত কিউআর কোড স্ক্যান করে আপনার পছন্দের কোর্সটি এখনই দেখে নিতে পারেন। প্রিয় সুধী, এই বিশেষ মুহূর্তে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করছি আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, দীক্ষার সাথে থাকবেন। আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আবারও নতুন কোনো অর্জনে, উদযাপনে আপনাদের সাথে দেখা হোক, এই শুভকামনায় সবাইকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।